দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন দেশে জ্বালানির সংকট এতটাই দৃশ্যমান যে বিভিন্ন পাম্পগুলোতে এখনো দীর্ঘ লাইন আছে। লাইনে দাঁড়ানো চালকদের মধ্যে ঘটছে অপ্রীতিকর ঘটনা। এর মধ্যে হত্যার অভিযোগ উঠেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তেল আমদানির সংকট নেই বলে বলা হলেও মজুদ ঠেকাতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে এই অবস্থা থেকে মুক্তির পথ আসলে কি? ইরান যুদ্ধের ফলে অনেক দেশেই জ্বালানি তেলের সংকটে পড়েছে। এই সমস্যার সমাধান আমাদের দেশের জন্য কি? এটি খোঁজার চেষ্টা করব আজকের আলোচনায়। আমাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জ্বালানি তেল বিষয়ক গবেষক ডক্টর মোশাহিদা সুলতানাকে। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। ডক্টর মোশাহিদা সুলতানা আপনাকে স্বাগত। ধন্যবাদ। ১ম এ যেটি বলছিলাম যে বাংলাদেশের মানুষকে এ এইরকম একটা অবস্থা দেখতে হচ্ছে দীর্ঘ সময় ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আ মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি এমনকি বাণিজ্যিকভাবে যে গাড়িগুলো চলছে তাদেরকে তেল নিতে হচ্ছে। এই সমস্যার সমাধান আপনি মানে ইমিডিয়েট দেখছেন নাকি এটা বাড়তেই থাকবে? আমার তো মনে হয় যে এটা চাইলেই বন্ধ করে ফেলা যায় এবং এটার জন্য সরকারকেই আসলে উদ্যোগী হতে হবে। আর এটা তো আসলে তেলের সংকট না। এটা হচ্ছে সরবরাহ ব্যবস্থার একটা সংকট তৈরি করা হয়েছে। আ এই সংকটটা আসলে রিয়েল না। রিয়েল না এই অর্থে যে আমাদের সরবরাহ কিন্তু এখানে ঘাটতি নেই। সেটা সরকারও বলছে এবং আমরা জানি যে আমাদের যেই পেট্রোল এবং অকটেন যেগুলোর চাহিদা এখন বেশি, ডিজেল কিন্তু সংকট এখনো শুরু হয়নি। এটা শুরু হবে আপনার পরে এই যে সেচের মৌসুমটা শুরু হলে, গরম পড়লে। তো এই পেট্রোল আর অকটেনের পেট্রোল কিন্তু শতভাগ বাংলাদেশেই উৎপাদন হয়। আর অকটেন যেটা সেটার একটা অংশ আসলে বিদেশ থেকে আমদানি করতে হয়। তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা আসলে সরবরাহ সংকট ও ব্যবস্থার সংকট। সেটা বাংলাদেশের সংকট। কাজেই এটার সাথে এই আমদানি হচ্ছে কি হচ্ছে না সেটার এই মুহূর্তে আ যোগাযোগ নেই। একটা যোগাযোগ আছে সেটা হচ্ছে যেই অপরিশোধিত তেল আমরা আমদানি করি সেটার আ মজুদ যখন কমে যায় তখন বাইরে থেকে সেটা আনতে হয়। এবং সেই মজুদটা আমাদের আছে কিছুদিন। এর মধ্যে আরো আমরা জানি যে আমাদের তো আসলে হরমুজ প্রণালীর কারণে আটকে আছে তা না। হুম। আমরা তো আ চীন, সিঙ্গাপুর, আ ভারত এই জায়গাগুলো থেকেও আমদানি করে থাকি তেল। এবং এগুলো সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে এবং আমরা শুনেছি যে কিছু schedule ও করা আছে যে জি। কখন কোনগুলো এসে পৌঁছবে। কাজেই এটা আসলে তেলের সংকট না। এটা আসলে ১ম থেকেই যদি পরিষ্কারভাবে এই মেসেজটা দেওয়া যেত তাহলে আজকে এই সংকটটা হতো না। তাহলে সমস্যাটা আসলে কোথায়? কারণ সরকার কিছু ব্যবস্থা এর মধ্যে নিয়েছে এই ভোগান্তি হওয়ার পরে। হুম, হুম। মানুষের মধ্যে থেকে যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু ভোগান্তি শেষ পর্যন্ত মানুষের কমছে না। বলা হচ্ছে সমস্যা নাই কিন্তু সমস্যা তো থেকে যাচ্ছে। তাহলে আপনি যেটি বলছিলেন যে আমাদের যে বিতরণ ব্যবস্থা সেখানে হুম, হুম। সমস্যা। সেইখানে একটু স্পেসিফিক বলবেন যে আচ্ছা। সেটা যদি বলি আপনাকে বলতে হবে ১ম এ আমি মানুষ কেন আসলো? মানুষের মধ্যে কিন্তু ১ম এই একটা আতঙ্ক মানুষ ভাবছে যে পাচ্ছে না। আর মজুদ যারা করছে তারা ভাবছে হয়তো তেলের দামটা বাড়বে। হুম, এই যে তেলের দাম বাড়া আমরা যে পূর্ব অভিজ্ঞতা থেকে জানি যে হুম, অর্থনীতিতে আমরা এটাকে বলি যে এক ধরনের এক্সপেকটেশন, হুম, এক্সপেক্টেড ইনফ্লেশন। যে হুম, যুদ্ধ শুরু হলে এই ঘটনাটা ঘটে এবং তেলের দাম হুম, বেড়ে যায়। এবং আমরা দেখেছি আন্তর্জাতিক বাজারে সেটা বেড়ে যাচ্ছেও এবং বাড়ে, কমে, ফ্লাকচুয়েট হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে এই এক্সপেকটেশন তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক এবং এইরকম একটা ঘটনা যে ঘটবে এটাও কিন্তু আগে থেকেই বলে দেয়া যায়। এবং এই সংকট মোকাবেলার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিয়ে থাকে। হুম, আমরা যদি দেখি যে শ্রীলঙ্কা, ফিলিপিন্স এসব দেশেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তারা তাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ তাদের যে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস এগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারা সমাধান খুঁজে বের হুম। করেছে। শ্রীলঙ্কা যেমন তার গণঅভ্যুত্থানের আগে যেই ঘটনাটা ঘটেছিল এরকম দীর্ঘ লাইনের কারণে তারা কিন্তু জেনে গিয়েছে যে কিভাবে এটাকে ম্যানেজ করতে হবে। তারা সেখানে সেটা ম্যানেজ করার ব্যবস্থা করেছে। আমি যদি একটা সম্পূরক প্রশ্ন করি হুম, হুম, আপনাকে, যেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষের আমি খুব স্পেসিফিক আমাদের যে হুম, হুম। সংবাদগুলো প্রকাশ হয়েছে এখন হ্যাঁ, পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো থেকে তো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে আমার মনে হয়। যেমন বাড়িতে, দোকানে এমনকি গোয়াল ঘরে তেল হুম, মজুত হুম, করা হুম, হুম, হয়েছে। হুম, হুম। ঠিক আছে? এইটা আসলে অন্য দেশে সম্ভব কিনা আমি জানি না। এটা তো আমাদের দেশের ঘটনা। যেমন ৭,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হচ্ছে বিভিন্ন জেলায়। এটা কিন্তু হুম, হুম, ঢাকার হুম। ভেতরে না। হুম, হুম। তাহলে এই যে মানসিকতা বা হচ্ছে আরেকটা হচ্ছে প্যানিক বাই যেটা বলা হয় যে
এই মানুষ যেটা আমি বললাম হ্যাঁ, এক্সপেক্টেড একটা হ্যাঁ, যে ভয়ে বা হুম, হুম। এক ধরনের আশঙ্কা থেকে তারা বেশি করে কিনছেন। ফলে একটা তেলের সংকট তৈরি হচ্ছে। এইটার ব্যবস্থা আসলে কে নিবে এবং কি নিবে? আম এইটার ব্যবস্থা এখন যে পরিস্থিতিতে এসেছে, এটা আসলো কেন? এটা নিয়ে আমরা ১ম এ বললাম। তো এখন আমরা যদি দেখি যে যারা মজুত করছে এবং গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো, যে মজুত কিন্তু করছে যে সেটা বের হচ্ছে। হুম, অর্থাৎ সরকারকে এখানে নিশ্চয়তা দিতে হবে যে তেলের দাম বাড়বে না। এক। আরেকটা হচ্ছে যে তেলের কোনো সরবরাহের সংকট এখানে নেই। হুম, এগুলো যখন হয়ে যাবে তখন এক ধরনের আশ্বস্ত হবে তারা। আর প্লাস সরকার তো কিছু পদক্ষেপ নিচ্ছে। তারা নজরদারিতে রাখছে। বিভিন্ন ধরনের তদারকির মেকানিজম তৈরি করছে। হুম, এখানে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা যেটা শুনেছি যে সবসময় আসলে ওই অভিযান করে এগুলো উদ্ধার করা যায় না। যেমন ধরেন আপনার যারা নাকি আ মানে বিপিসি, হুম। বিপিসির যারা যারা ওখানে কাজ করেন তারা তো দীর্ঘদিন ধরে এই সরবরাহ ব্যবস্থার সাথে জড়িত। জড়িত তারা। তো তাদের আসলে এখানে কোনো হাত আছে কিনা এটা কিন্তু একটা ইনভেস্টিগেশন করার বিষয় আছে। হুম, তারপরে আপনি আরেকটা বিষয় দেখেন যে আমাদের যেই সরবরাহ করা হয় তার মধ্যে কিন্তু ইস্টার্ন রিফাইনারি থেকে যেইগুলো পরিশোধন করা হয় সেগুলো হচ্ছে কয়েকটা ৪ টা পদ্মা, মেঘনা, যমুনা এবং স্ট্যান্ডার্ড আ এ ইয়ে ইয়ে অয়েল এগুলোর মাধ্যমে কিন্তু সরবরাহ করা হয়। এছাড়া এই আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে কিছু প্রাইভেট সেক্টরের হাতে, কিছু প্রাইভেট রিফাইনারির হাতে এই ক্ষমতা দেয়া হয়েছে। তারা নিজেরা রিফাইন করে। তারা সেখানে মজুত করছে কিনা এটাও কিন্তু দেখার বিষয়। হুম, কাজেই আমার কিন্তু পরিকল্পনাটা হতে হবে সামগ্রিকভাবে। আমি যদি একদিকে আ অভিযান চালালাম এবং মানুষকে দেখালাম যে এটা করলেই সমাধান হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু বিভিন্ন লেয়ারে কাজ করার বিষয় আছে। সামগ্রিকভাবে পুরো বিষয়টাকে অ্যাড্রেস করার একটা বিষয় আছে যেটা না করলে আসলে এই সংকটটা সমাধান করা যাবে এর না। মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে মানে একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বেরিয়ে চিফ হুইপ নুরুল ইসলামের সাথে সাংবাদিকদের কথা হয়। হু, হু, আপনি জানেন সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়টি। হু, হু, তিনি উত্তরে বলেছেন ৩ টি জায়গা তিনি উল্লেখ করেছেন। ৩ টি কারণ উল্লেখ করেছেন। একটি হচ্ছে অতি উৎসাহ হু, হু। যারা কিনছেন। দ্বিতীয়টি হচ্ছে চোরাচালান। আরেকটা বলছেন কিছু মিডিয়া অতি উৎসাহী হয়ে তারা খবর প্রকাশ করছেন, প্যানিক তৈরি করছেন। আ আপনার কাছে এই অ্যাসেসমেন্ট এর বাস্তবতা আছে বলে মনে হ্যাঁ, হয় কি? এটা যদি আপনি দেখেন যে কিছু জিনিস আমরা দেখতে পাই, হ্যাঁ? সেটা উনি হচ্ছে সেই visibility র জায়গাটাকে অ্যাড্রেস করছেন। কিন্তু হুম, পিছনের দিকে কি হচ্ছে হুম, সেইটা কিন্তু উনি অ্যাড্রেস করছেন না। অর্থাৎ কারণ অনেকগুলো হতে পারে। এই কারণগুলো যেগুলো মানুষ সামনে হুম, দেখছে, যেগুলো সে কল্পনা করতে পারে হ্যাঁ। সেগুলোকে উনি হাজির করছেন। কিন্তু পেছনে কিন্তু অনেক কারণ আছে যেগুলো আমি বললাম যে আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে পেট্রোল পাম্পগুলোতে যখনই তেল আনা হয়, তেল আনার কিছুক্ষণ পরে ৩-৪ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। হুম, তো আমি কথা বলে জানলাম যে হুম, যেখানে ৯,০০০ লিটার বা ১৩,০০০ লিটার প্রতিদিন দেয়ার কথা, হুম, সেখানে এসে পেট্রোল পাম্পে সরবরাহ করা হচ্ছে মাত্র ৩,০০০ লিটার। হুম, এবং ৩,০০০ লিটার দিয়ে তো হবে না। হুম, এবং যেটা আরো পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা বলছেন যে আমাদের ১৩,০০০ লিটার আনার যে খরচ এবং আ ৩,০০০ লিটার আনার যে খরচ সেটা সমান। তাহলে ওনাদের কিন্তু বাড়তি লস হচ্ছে। কাজেই ব্যবসায়ীদের দিকটাও দেখতে হবে যে তারা আসলে এই তেলটা কি এটা আনবেন কি কিনা। একদিনের কথা বলছেন? মানে প্রতিদিনের? প্রতিদিনে যদি তাদের এরকম হয় যে তারা যথেষ্ট সরবরাহ পাচ্ছেন না, তাহলে হুম, তো এখানে একটা অন্যরকম সংকট তৈরি হবে। কাজেই সংকটের কিন্তু অনেকগুলো মাত্রা আছে। আমি ১ টা ২ টা নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু এই সংকটের সমাধান আসলে বোঝা যাবে না। এটার একটা সমাধান আসলে নাই। এই যে আমি যেটা বললাম হুম, যে রেগুলার যত চাহিদা ঠিক তত পরিমাণ যদি থেকেই থাকে, তাহলে সেই তত পরিমাণেই কিন্তু পেট্রোল পাম্পে সরবরাহ করা উচিত। হুম। আমি যদি ধরেন মানে সকাল সরবরাহ সমস্যাটার কথা সরবরাহের সমস্যা এই সাপ্লাই চেইন এর জায়গাটা তো এটা সরকারের নির্দিষ্ট করে দেওয়া উচিত। হুম, যে এখানে রেগুলার সাপ্লাই হবে। হুম, এখানে কোনো আ মানে রেশনিং করা যাবে না যে এতটুকু দেওয়া যাবে, এতটুকু দেওয়া যাবে না। তাহলে সংকট কি করে যাবে? আর উনারা যদি একদিকে বলেন যে সরবরাহ সংকট নেই তাহলে সরবরাহ করছেন না কেন? হুম, মজুদ যারা করছেন সেটা তো একটা বিষয়। কিন্তু ওইটার কারণেই যে হচ্ছে তা তো না। হুম।
পুরো জিনিসটা হচ্ছে কি ২ দিক থেকে ঘটছে। মানে হুম, একটা সরবরাহ সংকটও তৈরি করা হচ্ছে যেটাতে সরকারের হাত ছিল, যেটা তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। আরেকটা হচ্ছে মজুদ। তো মজুদ করার বিষয়টা আপনি র‍্যাব বা এইসব অভিযান দিয়ে বের করতে পারেন। কিন্তু এটাই কি শেষ? আপনাকে দেখতে হবে যে এই রিফাইনারি গুলো এখানে সরাসরি সরবরাহ করছে কিনা, তারা মজুত করে রাখছে কিনা সামনে দিনে বেশি দামে বিক্রি পেনিক করার ভাই কি জন্য। এখনো আছে বলে মনে করেন? আপনার মনে আছে একেবারে শুরুর দিকে মাঝে কয়েকদিন জি। আ সীমারেখা নির্ধারণ করা হলো যে ২ লিটারের বেশি বাইক, মোটরসাইকেল, ৫ লিটার, ১০ লিটার হ্যাঁ, এরা হ্যাঁ। এরকম আলাদা, আলাদা করে দেয়া হলো। সেটা আসলে সমাধান ছিল কিনা? নাকি এটা একটা ভুল পদক্ষেপ ছিল? ওইটা একদিক থেকে ভুল পদক্ষেপই ছিল। কারণ তাহলে বারবার মানুষকে কিন্তু আসতে হবে। আসতে হচ্ছে। হ্যাঁ? তো এরকম ২ লিটার তেলের জন্য ১০ ঘন্টা দাঁড়িয়ে থাকা, ৫ ঘন্টা হুম, দাঁড়িয়ে থাকা ওইটাও কিন্তু impractical। ওইটা আরো কিন্তু আপনাকে এনকারেজ করে যে আপনি বাইরে খোলা বাজার থেকে কিনবেন হুম। এবং বাইরে বেশি দাম থেকে করে কিনবেন। সেটা আমি শুনেছি যে অনেকে মোটরসাইকেল চালানো ছেড়েই দিয়েছে বা হুম, অনেকে দেখা যাচ্ছে যে গাড়ি আ বের করেন না। বেরই করছেন না। হ্যাঁ? তো এরকম যার ঘটনা সুযোগ আছে আরকি। হ্যাঁ, হ্যাঁ। যার সুযোগ আছে। তো এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। কাজেই এই যে মানুষ যে প্যানিক বাইং করছে এটার পিছনে মানে সামনে থেকে দেখলে মনে হবে যে বা জনগণের দোষ দিয়ে দেই। হ্যাঁ? হুম। কিন্তু আসলে বিষয়টা তো ২ দিক থেকে হচ্ছে। দ্বিপাক্ষিক একটা আ বিষয় এটা। এটা শুধু মানুষ প্যানিক বাইং করছে তা না। এবং মানুষ তো আসলে এভাবেই বিহেভ করে। তাই না? যেমন এর আগে আমরা দেখেছি যখন তেলের কোনো সমস্যা হয়, জ্বালানি তেলের হু, হু, সমস্যা হয়, তখন আসলে শুধুমাত্র যাত্রীদের হয়রানি বা তেল কিনতে সমস্যা সেটি না। এটি নানা দিকে ইফেক্ট করা শুরু করে। হু, হু, যেমন অর্থনীতির অন্যান্য দিকেও ইফেক্ট করতে শুরু করে। ছোট, ছোট ব্যবসা, অনেক সময় ক্ষেত্রে বড় ব্যবসাও। আসলে কোন ধরনের তেলের এখন পর্যন্ত আমরা সমস্যার মধ্যে আছি? যেমন আমি ২ টো তথ্য দিই। আজকে আ বলা হলো ভারত থেকে ৭,০০০ টন আ ডিজেল আনার কথা হু, হু, বলা হচ্ছে। আবার কয়েকদিন আগে দেখলাম যে হুরমুজ প্রণালী দিয়ে যে ৫ টি মানে বাংলাদেশ সহ আরো ৬ টি দেশ, মোট ৬ টি দেশ আ তাদের জাহাজ যাতায়াত করতে পারবে এবং এলএনজি আনা-নেয়া করতে পারবে। এগুলো সব ঠিক আছে অর্থাৎ বন্ধু রাষ্ট্র মনে করছে ইরান যাদেরকে তার মধ্যে বাংলাদেশের নাম হু, আছে। হু, এই ২ টাই তো ইতিবাচক খবর, হু, তাই হু। তো? তাহলে সমস্যাটা কোথায়? তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে, এই সংকটটা কি কৃত্রিম সংকট যেটি ইঙ্গিত করেছেন মন্ত্রী, আ সেটি ঠিক হলো? কৃত্রিম সংকট তো আসলে তৈরি করেছে এই সরবরাহ ব্যবস্থা বাংলাদেশের ভিতরে এই সরকারের আ মানে নজরের সামনেই। হুম, তাই না? আর আপনি যেটা বলছেন যে এই যে আসবে, হুম, এখন এটা কিন্তু সত্য যে আমি যদি বলিও যে বাংলাদেশের জাহাজ এখানে আসতে পারবে। এখন জাহাজের গায়ে তো আর লেখা থাকে না হুম, যে এটা বাংলাদেশে যাচ্ছে না, কোথায় যাচ্ছে। তো ওখানে আসলে কি মেকানিজম আছে আমরা জানি না। কারণ আমরা কয়েক ইক ইক এ একটা খবর দেখলাম যে আ ওখান থেকে আসার জন্য রওনা দিয়েছে কিন্তু আবার পিছনে চলে গেছে। আসতে পারেনি আসতে সেরকম পারেনি। ঘটনা এরকম ঘটেছে। সেটি ঘটনাও একটি। হ্যাঁ, ঘটেছে। হ্যাঁ? হুম, আবার এরকম জায়গাও আছে যেটা ওমানের কিছু বন্দর আছে যেটা হরমুজ প্রণালী দিয়ে আসতে হয় না। হুম। কাজেই এখানে কিন্তু নানাবিধ আমাদের সমাধান আছে। কাজেই ওইটা রেখে আমি যদি শুধু হরমুজ প্রণালীর মানে এক্সকিউজ টা দেই তাহলে আসলে যেমন হচ্ছে না, তেমন আবার এই একদিক থেকে এটা বলা যে এই সংকটটা আসলে পুরোপুরি আ হরমুজ প্রণালী কেন্দ্রিক বা শুধুমাত্র হুম। দেশের ভিতরে মানুষের বাইং হ্যাবিট এর জন্য এটা হচ্ছে, এটাও সত্য না। কাজেই এটা আসলে দেখতে হবে যে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি চারিদিক থেকে এটাকে অ্যাড্রেস করতে পারছি আসলে কিনা। শুধুমাত্র ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আসাটা করে বাংলাদেশ অতিমাত্রা আপনি তেল বিষয়ক গবেষণা করেন অনেক হু, দিন হু। দিয়ে খোঁজ খবর রাখেন। একটু বলবেন যে নাকি অন্য দেশ থেকে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে যেখান থেকে কিনলে আসলে বা আ যোগাযোগ করলে বা এর মধ্যে করা সম্ভব কিনা এই সময়ের মধ্যে কূটনৈতিক বা ব্যবসায়িক সম্পর্ক জোরদার করে অন্য দেশ থেকে তেল কিনে যে আমরা তেলের ব্যাপারে এখন থেকে নিশ্চিন্ত এরকম একটা পরিস্থিতিতে যাওয়া বাংলাদেশের জন্য সহজ কিনা? আচ্ছা, এটা আসলে আপনি যেটা বললেন, এটা ভালো বলতে পারবেন যে সরকার। কারণ তারা তাদের সাথে যোগাযোগ করছেন। এবং আপনি জানেন যে মুহূর্তে কিন্তু পলিটিক্স এটার টা চেঞ্জ বাস্তবতা হয়ে আছে যাচ্ছে। কিনা? হ্যাঁ, বাস্তবতা আছে কিনা? বাস্তবতা আছে যে আপনি যেই বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সেই যোগাযোগের মাধ্যমে আপনি সেটা আনতে পারছেন কিনা। এখন যখন একটা ক্রাইসিস তৈরি হয় তখন তো অন্যান্য দেশগুলো নিজেও বিপদে পড়ে, নানা ধরনের হুম, বিপদে থাকে। তাদের জন্যও কিন্তু তখন রপ্তানি করার রেস্ট্রিকশন নিজের দেশেই তৈরি হতে তৈরি পারে। হতে
তো কাজে এগুলো আমাদেরকে ভাবতে হবে এবং আমি যতটুকু জানি যে এখানে হায়ার লেভেলে চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে আমাদের তেলের সংকটটাকে যাতে না হয় সেই সমাধান করতে এবং সরকার সেই আশ্বাসটা দিচ্ছে। তাদের আশ্বাসের আমি ভিত্তিতেই কিন্তু এক্সপার্ট হিসেবে বলছি। আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের দেশের থেকে কাছের দেশগুলো, এশিয়ার দেশগুলো থেকে বা অন্য কোন দেশ থেকে যেটা হুম। মধ্যপ্রাচ্যের সাথে কানেক্টেড না, এরকম কোন দেশ থেকে কি তেল পাবার বা তেল সংগ্রহের সম্ভব কিনা? কেন কিছুদিন আগে তো ভারতের সাথেই কথা হলো যে হুম, ভারত তেল আ রপ্তানি করবে বাংলাদেশে। আর হুম, আমাদের পাইপলাইন দিয়ে তেল আসে। প্লাস আপনার সিঙ্গাপুর, চায়না এই দেশগুলোও তো আছে যাদের কাছ হুম। থেকে আনা যায়। তো এটা ঠিক আমি যে বলতে পারবো এটা কিন্তু বিকল্প আছে আরকি। বিকল্প তো অবশ্যই আছে। সেগুলো হুম, তো এক্সপ্লোর করতে হবে। হুম। এবারে আসি একটু বাংলাদেশের ভেতরে। যদি তেল মজুত করার যে সংকট সেটি আমি যেমন দেখলাম যে গোয়ালঘরে পর্যন্ত রাখা হয়েছে, অনেক খাবার তেলের বোতলের মধ্যে রাখা হয়েছে, ড্রামের মধ্যে রাখা হয়েছে। এগুলোর জন্য ৯ জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে বাংলাদেশের। হুম, হুম। এখন বাংলাদেশের তো জেলা এর মধ্যে আপনি জেনে থাকবেন যে ঢাকার ১ টি, কুড়িগ্রামের ২ টি, রংপুরের ৩ টি, রাজশাহীর ৩ টি এভাবে বিভিন্ন আ কয়েকটা তেলের মোট ১৯ টি তেলের ডিপোতে হুম, হুম। বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন এই যে সারা বাংলা এই সংকটটা আপনি দেখবেন যে সংকটের যে খবরগুলো আসছে এটি কিন্তু শুধুমাত্র এই কয়টি জেলা তা না। ঢাকাতে তো বটেই, হুম, হুম। বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই এই সমস্যাগুলো। এটি আসলে আ একদিক এই মাত্র ৯ টি জেলা দিয়ে এটি ঠেকানো সম্ভব কিনা? নাকি এখানে আরো জেলায় এই নজরদারি বাড়ানো দরকার? আ আমার ধারণা যে নজরদারির জন্য যে এই জায়গাগুলো প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে, জি। সেটা কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সিলেক্ট করা হয়েছে। তো এইরকম করে আপনি তো সব জায়গায় এত মানুষ লোকবল মোতায়েন করে আপনি পারবেন না। হুম, কাজেই আপনাকে আসলে ১ম এ জোর দিতে হবে যে এই মজুত যেন না হয় তার ব্যবস্থা করতে। আ তাহলে এই মজুত করার যে প্রবণতা সেটা কিন্তু এমনিতেই কমে যাবে এবং এটা একটা সময়ের ব্যাপার। আপনি কিছু এক্সাম্পল যদি সেট করতে পারেন যে এখানে এরকম মজুদ পেলে কিন্তু সমস্যা আছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। হুম, এই শাস্তিগুলো যদি দেয়া যায় তাহলে কিন্তু এটার আ উম বিপরীতে আপনি দেখবেন যে এই ধরনের মজুদ বন্ধ হয়ে গেছে। কাজেই এই যে আপনাকে সার্বক্ষণিকভাবে সবসময় মজুদ নিয়ন্ত্রণ করার জন্য যে লোকবল উম অ্যা নিয়োগ করতে হবে এটা সবসময় আপনাকে করতে হবে না। এটা একটা সাময়িক ব্যাপার এবং এটা যদি ৬৪ জেলায় করা সম্ভব হয় তাহলে সেটা করা উচিত আমি মনে করি। কিন্তু এখানে আবার একটা বিষয় আছে। হুম, সেটা হচ্ছে যে অনেক সময় এখানে অপব্যবহার করা হয়। হুম। মানে ক্ষমতার অপব্যবহার করা হয়। যে মানে আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নাকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং দেখা যায় যে অনেক সময় ভুল তথ্যের ভিত্তিতে কাউকে নাজেহাল করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আসলে হয়তো এই ঘটনাগুলো ঘটছে না। তো এই সমস্ত জায়গায় যে মানে এই যে ধরেন মারমুখী হয়ে কিছু না করে হুম, যেমন এটা একটা খুবই আ মানে খারাপ সময় যেখানে বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। এবং আমরা দেখি যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে দুর্নীতি হয় সেগুলো কিন্তু সব বিশ্বাসের উপর ভিত্তি করে। হুম। কাজেই এখানে যখন এই র‍্যাব গিয়ে হাজির হয়, তখন আসলে তারা সঠিক মানুষকে আসলে ধরছে নাকি আ মানে যারা আইওয়াস। হ্যাঁ, হুম, হ্যাঁ, আইওয়াশ করছে সেটাও বলা মুশকিল। কাজেই এই আইনশৃঙ্খলা বাহিনীর কথাটা বলাটা আসলে একদিক থেকে ট্রিকি। কারণ তারা আসলে গিয়ে ফাইনালি কি করছে সেটাও একটা দেখার বিষয়। আমরা কাজেই এখানে অনেকগুলো ২ দিকেই সমস্যা আমরা আছে। যেমন কুড়িগ্রাম, হুম, হুম, তারপরে রাজশাহী এরকম সুনামগঞ্জ বেশ কিছু জেলার নাম এসেছে। হুম, এই হুম, জায়গাগুলোর সাথে ভারতীয় বর্ডার রয়েছে এবং হুম, এখানে হুম, শুধুমাত্র আমাদের নিজেদের সরবরাহ বা লুকিয়ে ফেলা হয়েছে সেটা নয়। হুম, হুম, বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম হুম, হুম, থাকায় সীমান্ত দিয়ে পাচারের ঝুঁকি রয়েছে। এটা বিজিবির বক্তব্য। হুম, হুম। বর্ডার গার্ড বাংলাদেশ। এটা হয়েছে কিনা বা এটা আসলে একটা বক্তব্যের জন্য বক্তব্য নাকি এটার বাস্তবতা রয়েছে? আচ্ছা, এটা আমার কাছে মনে হয় যে এটা কিছুটা হয়তো সত্য। যেমন আপনি একটা জেরিক্যানে কতটুকু তেল নিতে হুম, পারবেন, হুম, হ্যাঁ? এই বিশাল হাজার, হাজার লিটার তেল কি আপনার এভাবে করে পাচার করা সম্ভব? হুম, সেটা হয়তো খুবই নগণ্য হচ্ছে হয়তো নগণ্য। হুম, আবার আমরা যদি সেখানে নজরদারি বাড়াই তাহলে কিন্তু এটাকে সমাধান করা যায়। কারণ এই তেল কিন্তু ক্যারি করা এটা itself এটা একটা অবকাঠামো নির্ভর। এখানে এটা আপনি চাইলেই কিন্তু এত তেল একসাথে আ মানে চোরাচালান করে অন্তত দেশের বাইরে পাঠাতে পারবেন না। এখানে একটা ভালো প্রশ্ন আসে যেটি হচ্ছে যে রাজশাহীর আ বিজিবি যখন কথা বলেছে সেখানে কিছু তথ্য আমরা পাচ্ছি যে
25শে মার্চ থেকে অর্থাৎ হুম, হুম। আরো প্রায় ১ সপ্তাহের মতো সময়, এই পুরা সময়টা ধরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সেখানে মেঘনা, যমুনা আ এবং পদ্মা তেল ডিপো যেটা, হুম, হুম। সেখানে এরকম টেকনিক্যাল মানে সক্ষমতা যাদের রয়েছে তারা কোনোভাবে জড়িয়ে পড়তে পারে কিনা? মানে আমি ব্যবসায়ীদের কথা বলছি। আম এখানে ব্যবসায়ীরা হ্যাঁ, চোরাচালানের তেল সাথে বহন, ক্যারি করা বা সংরক্ষণ করা এই সমস্ত টেকনিক গুলো যাদের জানা আছে। আম আমার কাছে তো মনে হয় যে সরকার যদি আসলে তার সদিচ্ছা থাকে, সে কিন্তু বর্ডার কন্ট্রোল করতে পারবে। হুম। হ্যাঁ? তো এখানে আব তার মানে এটা আপনি যে প্রশ্নটা করছেন এটা হলো যে অ্যাজ ইফ সরকার কিছু করবে না, আর তাদের সক্ষমতা আছে কিনা তারা এটা নিয়ে যেতে পারবে কিনা। হুম, তো এইটা আসলে আ বলা খুবই মুশকিল যে এই আ মা মানে ব্যবসায়ী গোষ্ঠী তাদের এই সক্ষমতাকে ব্যবহার করে ব্যবসায়ী গোষ্ঠী আসলে কেন মানে এই তেল নিয়ে বেশি দামে? বেশি না মানে মানে যে দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে তার থেকে বেশি দামে হ্যাঁ, যদি কিন্তু কেউ দেয়। তার জন্য যদি এখানে শাস্তি থাকে, তার জন্য আচ্ছা, যদি এখানে আ অন্য ধরনের তার জন্য সমস্যা হয়, ঝুঁকি থাকে, হ্যাঁ। ঝুঁকি থাকে তাহলে সে কেন এই কাজটা করবে? এটা তো মানে নরমালি করার কথা না। এটা আচ্ছা, যদি বাংলাদেশের সীমান্তের যে হুম, হুম। দেশ বলতে আ ৩ দিকে তো ভারতই। আ সেখানে পাচারের কথা বলা হচ্ছে, আবার ৭,০০০ টন ডিজেল আনা হচ্ছে। এই বক্তব্য ২ টি আসলে স্ববিরোধী হয়ে গেল কিনা? ৫,০০০ টন ৭,০০০ টন হ্যাঁ, ডিজেল আনা হচ্ছে, এই হ্যাঁ, খবর হ্যাঁ, দেয়া হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আবার এদিকে বলা হচ্ছে, বিজিবি বলছে যে পাচার হয়ে যেতে পারে সেজন্য আমরা পাহারা দিচ্ছি। মানে হ্যাঁ, এই যে ২ টি বক্তব্য, এই দুটো বক্তব্য আসলে হ্যাঁ, হ্যাঁ। স্ববিরোধী মনে হচ্ছে কিনা? স্ববিরোধী হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের তো এখন ডিজেলের সংকট নাই। হুম, হ্যাঁ? আবার সংকটটা হচ্ছে পেট্রোল অকটেনের। হুম, আ আ তো এই যে ডিজেল নিয়ে যেই কথাটা বলা হলো, এটার সাথে আসলে সংকটের সেরকম সম্পর্ক নাই। হুম, এই ধরনের কথাবার্তা কিন্তু চলছেই। আ হুম, এবং ধরেন মানুষ যখন কোনো আ আ মানে তাকে যখন মানে আ আসল সমস্যা থেকে দূরে রাখার জন্য এরকম অনেক ছোট, ছোট তথ্য দিয়ে বিভিন্ন ধরনের ভাবে ডিস্ট্রাক্ট করা হয় যাতে হুম, সে ওগুলো নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকে। থাকে। হ্যাঁ, একটা ভারত বিরোধিতা যেহেতু একটা সেন্টিমেন্ট এটাকে অনেক সময় ব্যবহারও করতে চায় হুম, মানুষের যে ভারতে পাচার হুম। হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি আসলে প্র্যাকটিক্যাল কিনা এটা দেখতে হবে। এবারে আসি দীর্ঘদিন ছুটি ছিল এবারে ঈদের সময়ে। হুম, হুম, ঈদের সময়ে বাস এবং অন্যান্য যানবাহনের বাড়তি একটা চাপ রাস্তায় থাকে। গাড়ি চলে মানেই তেল খরচ হয়। হুম, হুম, ঈদের সময় কিন্তু দূরপাল্লার বাসের খুব একটা ঝামেলা আমরা দেখিনি। হুম, হুম। আ কিন্তু তারপর এই সময়টাতে সংকট চলছে। ঢাকায় যখন আমরা তেল কিনতে যাচ্ছি গাড়ি, তখন তেলের জন্য দীর্ঘ লাইন হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সরকার ঈদের সময় সেটি চেয়েছেন এবং সেজন্য তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তাহলে অন্যান্য যে যানবাহনগুলোর তেল কেনার যে সমস্যাটা, সেটি আসলে সরকার আ একটু ছাড় দিচ্ছেন? একটু সমস্যা হলে হোক এরকম? নাকি চেষ্টা করে ব্যর্থ হচ্ছে? আ আমার মনে হয় তা না। আমার মনে হয় যে সরকার নিজেও আসলে চাইছে যে এখানে সরবরাহটা কম থাকুক। একদিক আচ্ছা। থেকে সে বলছে যে মজুদ আছে, হুম, আবার অন্য দিক থেকে সে কিন্তু আ মানে যথেষ্ট পরিমাণ আ হুম, মানে তেল সরবরাহ করছে না। মানে হুম। ডিপো থেকে দিচ্ছে না। এটা কিন্তু একটা সংকটের তাতে কারণ। সুবিধা কি? তাতে সুবিধা তারা হয়তো ভাবছে যে এটাকে রেখে দিবে বা পরে বেশি দামে বিক্রি করবে। এটা সরকার হয়তো করছে না কিন্তু একটা সিস্টেমের পার্ট হয়ে গিয়েছে যে আ আমরা তেল দিব। তারা কিন্তু বলছে না যে তেল দিবে না। তেল দিবে কিন্তু হয়তো কম দিচ্ছে। তো এইটার কারণে একেকটা সময় কিন্তু একেকটা কারণে সংকটটা তৈরি হচ্ছে। কাজেই সেটা বুঝতে হবে যে সংকটের মাত্রাটা কিন্তু সবসময় একরকম ছিল না। ১ম দিকে ছিল সেটা মানে ঈদের আগে ছিল প্যানিক বাইং পরে গিয়ে হচ্ছে যে সরবরাহটাকে কম করে দেওয়া। মানে যাতে মানুষজন কম কেনে। তো এইগুলো কারণ। আরো তো বিভিন্ন ধরনের কারণ আপনার কি মনে আছেই। হয় যে সরবরাহ যদি কম থাকে এবং তাহলে তো চাহিদা তৈরি হলে মানে যে তারা কিনতে পারবে না। তাতে আসলে প্যানিকটা কমবে? না সেটা তো কমবে না। কাজেই এইটা তো স্ববিরোধী হয়ে উল্টো গেল। বাড়বে। উল্টো বাড়বে, হ্যাঁ? হ্যাঁ, তো কাজেই সেজন্যই আমি বলছি যে পুরো বিষয়টাকে সামগ্রিকভাবে দেখতে হবে। একেকটা সময় একেকটা সমস্যা তৈরি করা হচ্ছে এবং একেকটা কারণে। এটা কোনো ইউনিফর্ম কোনো কারণের এই ঘটনাটা ঘটছে না। আচ্ছা। আ আ এবারে তাহলে আসি যে অল্টারনেটিভ যে ওয়েটা নিয়ে আমরা কথা বলছিলাম যে উম বিভিন্ন দেশ থেকে যে তেলের সংকট তৈরি হচ্ছে, বাংলাদেশের যে সংকটটা এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশে আসলে তেলের সমস্যা, হুম, ব্যবস্থা নিয়ে সমস্যা। এটাই আপনি তো বলছেন। হ্যাঁ, কিন্তু এই সংকট যেটারই হোক, যেভাবে হোক, ফাইনালি সাধারণ মানুষের তো ভোগান্তি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যারা কিনতে যাচ্ছেন, আপনি গাড়ি নিয়ে তেল কিনতে গেলে তেলের সমস্যা হচ্ছে। এটা মানে এই ধাক্কায় আসলে সমাধান দেখছেন কিনা?
নাকি আম যুদ্ধ যতদিন চলবে ততদিন একটা রিউমার চলবে, ততদিন এর প্রভাব চলবে, এটা চলতেই থাকবে? এখন এটা তো আসলে ২ পক্ষ থেকেই এটা বোঝার বিষয়। ২ পক্ষ মানে কোন, ২ কোন পক্ষ পক্ষ? একটা মানে সরকার পক্ষ? একটা হলো সরকার পক্ষ, একটা হলো জনগণ। তো আচ্ছা। জনগণের মধ্যেও যেই attitude টা, যে habit টা, তাকেও দেখতে হবে যে সরকার আসলে কি বলছে, এবং সরকারের উপরে যে আস্থার সংকট, সেটার কারণে কিন্তু অনেক সময় তারা সরকার যা বলে সেটা বিশ্বাসও করে না। হুম, কাজেই দুটোই কিন্তু এখানে রেসপনসিবল। এখন সরকারের কিন্তু উচিত হচ্ছে গিয়ে সময় মতো, সময়ের মতো তার রিঅ্যাক্ট করা এবং মেসেজটা প্রপারলি দেওয়া, যে আসলে কিভাবে তাকে আসলে গাইড করতে হবে যে জনগণ আসলে কিভাবে আ কিনবে। হ্যাঁ? তো হুম, এখানে আমরা দেখছি যে শুধু বাংলাদেশে ঢাকা শহরে আমরা দেখছি। কিন্তু ঢাকার বাইরের অবস্থা তো আরো খারাপ। হুম। সেখানে তো আমরা দেখছি যে কক্সবাজারে আ আ তেলের অভাবে মাছ ধরা পর্যন্ত যাচ্ছে না। যাচ্ছে না। তো হ্যাঁ। কাজেই এই সংকটের যে যে সংকটটা তৈরি হচ্ছে, এটা তো একটা মানে সাইকেলের মতো আমাদের সবাইকে এফেক্ট করবে। চেইন। চেইন, যে এটা আমাদেরকে সকলকে বুঝতে হবে। তো এবং সরকারকে এখানে একটা আজকে এমনও গুরুত্বপূর্ণ খবর ভূমিকা এসছে নিতে হবে। আপনার কোন জেলাতে আমরা মনে করছি যে ঠিক আছে গাড়ি যেতে পারছে না, আমরা নৌকায় যাবো। নৌকা চালানোর জন্য তেল লাগে। তেল লাগে, তেল হ্যাঁ। লাগে। কাজে সেটাও সেটাও পারছে না। হ্যাঁ। অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, হু, হু। সেক্ষেত্রে তেলের সংকট তৈরি হলে অন্যান্য সমস্যা তৈরি হয় যেমন মানুষের খাবার। হু, হু, হু। মানুষের যাতায়াত করতে না পারলে অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠানের সমস্যা হয়। সেই সমস্যার দিকে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি কিনা? আম মানে যে ভলিউমে হু, তেলের হু। সংকটটা তৈরি হয়েছে, এই ভলিউমে আপনার কাছে মনে হয় কিনা যে ওই সংকটগুলোর পর্যন্ত পৌঁছাবে? আসলে এখন আমরা যদি বলি যে সংকট হবে কি হবে না, একটা যুদ্ধ হলে এই সংকটটা আসলে হবে। এবং অলরেডি আমরা দেখছি যে বিভিন্নভাবে সেটা তৈরি হচ্ছে। এবং এই যে সামনে এপ্রিল মাস, মে মাস, এই সময়ে হয়তো এই সংকটটা আরেকটু ঘনীভূত হতে পারে। কিন্তু আবার অন্যদিকে একই সাথে দেখতে হবে যে আমাদের আন্তর্জাতিক যে সরবরাহ ব্যবস্থা, সেখানে কোনো পরিবর্তন আসছে কিনা। কারণ যুদ্ধ শুরুর সময় একটা ঘটনা ঘটে এবং দেখা যায় যে এক ১ মাস ২ মাস যাওয়ার পরে অনেক জায়গায় অনেক কিছু আবার সেটেলড ও হয়ে যায়। যে কিভাবে করে কোথা থেকে আমদানি রপ্তানি হবে, কে কতটুকু পাবে, হুম, এই বিষয়গুলো অনেকখানি সেটেল হয়ে যায়। ১ম দিকে যেমন একটা মনে হয় যে আগুন জ্বলে গেলে এখন ফায়ার হুম, ফাইটিং হুম, করতে হুম, হবে। হুম। আপনার পরবর্তীতে কিন্তু অনেক কিছু সেটেল হয়ে গেলে এই বিষয়গুলো একটা সিস্টেমের মধ্যে চলে আসে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আসলে দৌড়ের উপর থাকতে হবে এবং সরকারকেও সেটা করতে হচ্ছে। এবং আমি মনে করি যে এই জ্বালানির এই মুহূর্তে যদি জ্বালানির দাম বাড়ানো হয়, সেটা অনেক বেশি ক্ষতিকর হবে এবং কোনোভাবেই জ্বালানির তেল দাম বাড়ানো যাবে না। এটা বাড়ালেই পরে আপনি দেখবেন যে মানুষের মধ্যে আবার এক্সপেকটেশন তৈরি হচ্ছে। সরকারের সে সেই আবার মুড মজুত নাই মনে করবে। হচ্ছে কারণ সরকার প্রতিদিন ভর্তুকি দিচ্ছে কত সে সমস্ত প্রকাশ করছেন খবর। হ্যাঁ, হ্যাঁ। আ আপনি দেখেছেন যে জ্বালানি মন্ত্রী এই তথ্য দিয়েছেন। সেটি আসলে উম মনে হচ্ছে। কিন্তু আপনি এই সমস্যা দেখেন কিনা অনেক মতামত দিচ্ছেন যে তেলের সংকট সরাসরি রিজার্ভের উপরেও আ মানে ভূমিকা রাখে। রিজার্ভের উপরে চাপ পড়ে। হুম। সেই পর্যন্ত বাংলাদেশ যেতে পারে কিনা বা অলরেডি পড়ে গেছে কিনা? না, এর মধ্যে এখনই দ্রুত পড়ে গেছে এরকম বলা যাচ্ছে না। কিন্তু ধরেন সামনের দিনগুলোতে তো আসলে শুধু তেলের জন্য না, আমাদের এলএনজির যেই কস্ট, সেটাও হুম, তো অনেক বেড়ে যাচ্ছে। একটা স্টাডিতে বলা হয়েছে প্রায় $4 বিলিয়ন এর মতো আমাদের বাড়তি খরচ হতে হুম, পারে। কাজেই এটা শুধু তেল না, বা এটা এলএনজিরও। কাজেই এই সংকটটা কিন্তু অনেক সুদূর প্রসারী। আ আগে যেমন ৭০ এর দশকে ছিল শুধু তেলের সংকট। হুম। এবার কিন্তু তেল এবং এলএনজি দুটোর সংকটে আমরা নিমজ্জিত এবং এখানে আমাদের সামনের দিনে আসলে আম সমস্যাই আমাদের হবে। কাজেই সেটার জন্য একটা প্রস্তুতি দরকার। সরকারের দিক থেকে প্রস্তুতি দরকার এবং আম সরকার আসলে কিভাবে এটাকে ম্যানেজ করবে, আমাদের কিভাবে আ অন্যান্য জ্বালানিতে ডাইভার্সিফাই করা যায় সেগুলো ভাবতে হবে। নবায়নযোগ্য জ্বালানি দ্রুত ইনস্টল করতে হবে। এরকম অনেক কিছুর মধ্য দিয়ে সংকটটাকে মোকাবেলা করাটা এখন সরকারের দায়িত্ব। এখন সংকটটা মানে পরোক্ষভাবে আ ইরান যুদ্ধের উপরেই মানে হুম, হুম। মধ্যপ্রাচ্যের যে সংকট সেটারই প্রভাব পড়ছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে মনে হয় কিনা? আমার এটা আমার শেষ প্রশ্ন আলোচনার হুম, শেষ হুম। প্রান্তে আমরা যে আ যতদিন মধ্যপ্রাচ্যে অস্থিরতা থাকবে ততদিন এখানেও জ্বালানি তেলের সংকটটা থেকে যাবে। এটা নাকি তার আগেই সমাধান চাইলে করা সম্ভব? আম দেখেন, সংকট কিন্তু হবে। কিন্তু হুম, সংকটটাকে মিনিমাইজ করাটা কতটুকু, সেটা এখন প্রত্যেকটা দেশই করছে। এখন
অন্যান্য দেশের ক্ষেত্রে যে সুবিধা যে তাদের অনেক রিজার্ভ আছে, তারা কিনে ফেলতে পারে এবং অবকাঠামো আছে মজুত করার। বাংলাদেশে সেটা নেই। হুম। সে কারণে বাংলাদেশের একটা ডিফিকাল্টির মধ্যে পড়বে। কাজেই এখানে বাংলাদেশকে অনেক কূটনৈতিক সম্পর্কের মধ্য মজুত দিয়ে করার কি আপনি মানে আর্থিক সক্ষমতার কথা বলছেন নাকি টেকনিক্যাল? আর্থিক এবং টেকনিক্যাল দুটোই। দুটোই। হ্যাঁ, দুটোই। যেমন অন্যান্য দেশগুলো দেখা যায় যে ৩-৪ মাসের মজুদ আছে। কারণ হুম। তারা আগে থেকে কিনে রেখেছে কিনে। অথবা তাদের অন্য সোর্স আছে বা তাদের যে ট্রেডিং প্যাটার্ন হুম। সেটার কারণে তারা মজুত করে রাখতে পারছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি সে নাই সে তার কিন্তু আরেকটা vulnerable সিচুয়েশন এ পড়তে যাবে। কাজেই এখানে আসলে কিভাবে এটাকে ডাইভার্সিফাই করা যায় এবং আমাদের দেশের যে চাহিদা সেটাকেও কিভাবে করে এই মুহূর্তে কমানো যায় সেটা নিয়েও একটা আ মানে এক্সারসাইজ করে রাখা দরকার আছে। আপনার ভাবনা থেকে একটা সমাধান যদি বলেন। আম আ সেক্ষেত্রে মানে ধরেন ইমিডিয়েট স্টেপ নেয়া যায় এরকম। ইমিডিয়েট স্টেপ নেওয়া যায়। দেখেন আমি যদি এখন বলি কোন স্টাডি ছাড়া তাহলে হুম, কিন্তু একটা রেটরিক বলে ফেলবো। হুম, কাজে আমি যেটা বলব যে সরকারের এখন যেটা উচিত তার হচ্ছে গিয়ে এই হিসাব নিকাশগুলো করা দরকার। কিছু হুম, স্টাডি করা দরকার যে আমরা তেলের আ সরবরাহ বা উপর নির্ভরতা যদি কমাতে চাই হুম, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমি কি যানবাহন ব্যবহার করা থেকে মানুষকে বিরত রাখবো? আমি কি এখানে আ আ মানে প্রাইভেট কারগুলোকে মানে অল্টারনেট ডে তে ব্যবহার করার জন্য সাজেস্ট করব বা এই ধরনের কোনো নিয়ম করে দিব? এগুলো কিন্তু স্টাডি ছাড়া হুট করে কিছু করা যাবে না। কারণ জি। সেটা আবার একটা এক্সপেরিমেন্ট হবে এবং সেটার কারণে দেখা যাবে অন্য সমস্যা আরেকটা হচ্ছে। প্যানিক তৈরি হতে আমরা পারে। কিন্তু কোভিড এর সময় দেখেছি যে এই ধরনের নানান এক্সপেরিমেন্ট করে আমরা আসলে পুরো সময়টা পার করে দিয়েছি। কিন্তু হুম, তারপরে দেখতে, দেখতে চলে গেল। সেরকম সংকটের সময় এই যে বিভিন্ন দেশে ক্রাইসিস কিভাবে ম্যানেজ করছে, সেগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হুম, এবং সেগুলো মানে জাস্ট একটা অংশ নিয়ে এসে হুম, বাংলাদেশে ট্রাই করলাম এরকম করে আসলে হবে না। বাংলাদেশের কনটেক্সট টা বুঝতে হবে। এখানে এই স্টাডি গুলো করতে হবে। যে আচ্ছা আমি যদি হোম অফিস দেই, তাহলে হোম অফিস দিলে তো আ বাসায়ও কি আ বিদ্যুৎ খরচ হবে, আবার অফিসেও বিদ্যুৎ খরচ হবে। আমি কি এটা চাই? নাকি হুম, আমি চাই যে অফিসটা পুরোপুরি বন্ধ থাকবে, ওখানে এসি চলবে না। আর মানুষ বাসায় কাজ করবে। সিদ্ধান্তগুলো আগে নিতে হবে। সিদ্ধান্তগুলো কিরকম হবে? বা আমি কি পুরো দিনের জন্য বন্ধ করে দিব কিনা? মানে হুম, এইরকম করে আরকি এই ওকে। সিদ্ধান্তগুলো নিতে হবে। স্কুল, কলেজ তারাও ধরেন অনলাইনে ক্লাস করবে কিনা এবং সব স্কুল না। যেমন গ্রামের স্কুলে মানুষের যাতায়াতের সমস্যা হয় না। কিন্তু হুম, হয় হচ্ছে ঢাকা শহরে। জি। এখানে যাতায়াতের একটা বিষয় আছে, যারা দূরের স্কুলে যায়। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এগুলো স্টাডি না করে কোন পদক্ষেপ আসলে নেয়া ঠিক ঠিক হবে না। হবে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মুশাহিদা সুলতানা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জ্বালানি তেল বিষয়ক গবেষক ডক্টর মুশাহিদা সুলতানা। তার কাছ থেকে জ্বালানি তেলের যে সংকট এটির সমাধান কিভাবে হতে পারে এবং আমাদের এই সময় সংকটটা আসলে কেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি। এইরকম রাজনীতি বা অর্থনীতি বা অন্যান্য বিভিন্ন বিষয়ের আ সবশেষ আপডেট এবং সমাধান বা বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত ৮ টায় এই সময় প্রথম আলো.কম, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।